স্বাগতম সবাইকে দ্রাব্যতার সর্বশেষ কনসেপ্ট এবং একটু জটিল কনসেপ্ট হচ্ছে সমায়ন প্রভাব অথবা কমনায়ন ইফেক্ট। সো আমরা ধাপে ধাপে পর্বে পর্বে তোমাদেরকে দ্রাব্যতার এই কমনায়ন ইফেক্টটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। তো একদম শুরুতে কমনায়ন ইফেক্ট এটা যদি ভালো বুঝতে চাই তাহলে আমাদেরকে দুইটা ব্যাপার বুঝতে হবে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে লা-শাতেলীয় নীতি। সো তড়িৎ বিশ্লেষ্য এবং লা-শাতেলীয় নীতি এই দুইটা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমাদের সমায়ন প্রভাব বোঝাতে একটু সহজ হবে। তাই আমরা তোমাদেরকে এই দুইটা প্রি রিকোয়ারমেন্ট নিয়ে আগে কথা বলবো। প্রথমেই আসো 1 নাম্বার, প্রথম পর্বে আমরা কথা বলবো, পর্ব 1-এ আমরা কথা বলবো তড়িৎ বিশ্লেষ্য নিয়ে। তড়িৎ বিশ্লেষ্য নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা, বা যেটাকে আমরা বলি ইলেকট্রোলাইট। এখন কথা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবটা কি বা ইলেকট্রোলাইটিক আমার সলিউটটা কি? যখন কোনো একটা দ্রবকে আমরা পানিতে অথবা কোনো একটা দ্রাবকে, অধিকাংশ ক্ষেত্রে তো আমরা পানিতেই দ্রবীভূত করি, অন্য দ্রাবকও হতে পারে, কোনো একটা দ্রবকে যখন আমরা দ্রাবকে দ্রবীভূত করব সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই দ্রবটা বিশ্লেষিত হয়ে যায়, আয়নে বিশ্লেষিত হয়ে যায়। ফর এক্সাম্পল, সিলভার ক্লোরাইডকে আমরা যখন অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ পানিতে দ্রবীভূত করি তখন সিলভার আয়নটা ভেঙে যায় এবং ক্লোরিন আয়নটা ভেঙে যায়। তোমরা নিশ্চয়ই দ্রাব্যতার মেকানিজম ভিডিওটা দেখেছো। দ্রাব্যতার মেকানিজমে আমরা তোমাদেরকে দেখিয়েছি পানির বিপরীত আয়ন দ্বারা এই আয়নগুলো ঘিরে ফেলে, অর্থাৎ সিলভার আয়নকে অক্সিজেন আয়ন দ্বারা ঘিরে ফেলে এবং ক্লোরিন নেগেটিভ আয়নকে হাইড্রোজেন আয়ন দ্বারা ঘিরে ফেলে, যেটা দ্রাব্যতার মেকানিজম ছিল। এই যে একটা দ্রবকে যখন পানিতে কিংবা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত করি তখন ওই দ্রবটার আয়নে বিশ্লেষিত হয়ে যাওয়া, সেটাকে আমরা বলছি বিশ্লেষ্য, বিশ্লেষ্য। আয়ন মানে হচ্ছে তড়িৎ। তোমরা অনেকে মনে করো তড়িৎ মানে এখানে ইলেকট্রনের প্রবাহ দিতে হবে। না না, ইলেকট্রনের প্রবাহ দিতে হবে না, তড়িৎ মানে আয়ন। তাহলে এখানে তড়িৎ বলতে আয়ন আর বিশ্লেষ্য বলতে বিশ্লেষিত হয়ে যাওয়া, আয়নে ভেঙে যাওয়া। কোন একটা দ্রব যখন আয়নে ভেঙে যায়, সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রব বলতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রব সহজ ভাষায় বললে একটা দ্রব আয়নে ভেঙে যাওয়া। এখন সেই তড়িৎ বিশ্লেষ্যটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমি এমন একটা দ্রব নিলাম যেটা 100% ভেঙে যেতে পারে, কিংবা এমন একটা দ্রব নিয়েছি যেটার কিছু অংশ ভেঙে যাবে, কিছু অংশ অবিয়োজিত থাকবে, অর্থাৎ কিছু অংশ ভেঙে যাবে, কিছু অংশ অভাঙ্গা অবস্থায় থাকবে। দুইটা ঘটনা ঘটতে পারে। এই দুইটা ঘটনার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্য দ্রবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সো আমরা এখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবের প্রকারভেদটা দেখব। তড়িৎ বিশ্লেষ্য দ্রবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবের একটা ভাগ হচ্ছে শক্তিশালী কিংবা তীব্র, যেটাকে ইংলিশে কি বলবো, স্ট্রং। তাহলে শক্তিশালী, তীব্র বা স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে আমাদের একটা ভাগ। এটা কখন হবে? শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে খুবই স্ট্রংলি সে তড়িতে বিশ্লেষিত হয়ে যাবে, আয়নে ভেঙে যাবে, অর্থাৎ খুবই স্ট্রংলি। তার মানে সোডিয়াম ক্লোরাইড যখন আমরা অ্যাকুয়াস সলিউশনে দিই, অর্থাৎ পানিতে যখন দ্রবীভূত করি, তখন সোডিয়াম ক্লোরাইড কিন্তু 100% ভেঙে যায়, 100% বিয়োজিত হয়ে যায়, 1% অবশিষ্ট থাকে না। তাহলে দেখা যায় কি সোডিয়াম ক্লোরাইড একেবারে বিক্রিয়া শেষে একদম 100% আয়নে বিশ্লেষিত হয়, 0% সোডিয়াম ক্লোরাইড থাকে, অর্থাৎ একটুও সোডিয়াম ক্লোরাইড অবিয়োজিত থাকে না, সবটুকু বিয়োজিত হয়ে যায়। তাহলে এটা উভমুখী সাইন দিতে পারবো না। কেন উভমুখী দিতে পারবো না? এটা আর এখানে ফিরে আসে না, আর 100 থেকে এটা 0ই থাকে, এটা 100ই হয়, এদিকে আর আসে না, এটা একমুখী। এবং এটা শক্তিশালীর ক্ষেত্রে। সো এটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো, এই ঘটনাটাকে আমরা কি বলবো, এই ঘটনাটাকে আমরা বলবো 100% বিয়োজন। এই ঘটনাটাকে বলবো 100% বিয়োজন। এটা আর কখনো কি করবে না, ব্যাক করবে না, নো রিটার্ন, এটা রিটার্ন করবে না। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ওয়ান ডাইমেনশনাল রিঅ্যাকশন অথবা ইরিভার্সিবল রিঅ্যাকশন অথবা একমুখী বিক্রিয়া। এটাকে আমরা বলবো
একমুখী বিক্রিয়া। তার মানে আমার যে এখানে সাইনটা দিব সেটা কি ধরনের সাইন দিব? একমুখী সাইন দিব, উভমুখী সাইন দিতে পারবো না। তাহলে কখন আমরা একমুখী বিক্রিয়া হবে, একমুখী সাইন ব্যবহার করব? যখন শক্তিশালী কিংবা তীব্র কিংবা স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য হবে, অর্থাৎ 100% বিয়োজিত হবে, অর্থাৎ একটুও রিটার্ন করবে না। আমি আবার বলছি, কোন একটা দ্রব যদি শক্তিশালী, তীব্র, স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য হয়, তুমি ইন ফিউচার কেমিস্ট্রিতে অনেক জায়গায় এই শব্দটা পাবে, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, স্ট্রং ইলেকট্রোলাইট, এই শব্দটা তুমি অনেক বেশি পাবে। এটা যখনই তুমি পাবে, যখনই তুমি দেখবে শক্তিশালী বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তুমি ধরে নিবে যে এটা 100% বিয়োজিত হয়ে যাবে, একটু রিটার্ন করবে না। এটা একমুখী বিক্রিয়া, একমুখী সাইন দিতে হবে। শক্তিশালী দেখছো তো একমুখী বিক্রিয়া, শক্তিশালী দেখেছো তো 100% বিয়োজন, শক্তিশালী দেখেছো তো 100% বিয়োজন, শক্তিশালী দেখেছো তো একমুখী বিক্রিয়া। এবার আরও একটা টাইপ আছে, সেটা কি? সেটা হচ্ছে এটা শক্তিশালী, আরেকটা টাইপ হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটা 100% বিয়োজিত হবে না, কিছু অবিয়োজিত থেকে যাবে, ফলে রিটার্ন করবে, ফলে উভমুখী বিক্রিয়া হবে, উভমুখী সাইন আমাকে দিতে হবে। তাহলে আরেকটা ভাগ কি বললাম? আরেকটা ভাগ বললাম দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট। সো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যেটা হবে, যেমন ফর এক্সাম্পল সিলভার ক্লোরাইডকে যখন আমরা অ্যাকোয়াস সলিউশনে দিব, তখন হচ্ছে উভমুখী সাইন থাকে। সিলভার এবং ক্লোরিন 100% বিয়োজিত হয় না, দেখা যায় এখানে 30% থেকেই যায়, এখানে মনে করো 70% হয়, এবং এই অবস্থায় তার একটা সাম্য অবস্থায় বিরাজমান থাকে, একটা সাম্য অবস্থা বিরাজ করে। সো এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, এখানে একটা তোমার ব্যাক করবে, রিটার্ন করবে, উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? এবং সাইনটা আমাকে উভমুখী সাইন দিতে হবে, অর্থাৎ 100% বিয়োজন এখানে হচ্ছে না। সো এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সো যখনই তুমি তোমার ইন ফিউচার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য শব্দটা শুনতে পাবে, বুঝে নিবে 100% বিয়োজিত হবে না, কিছু অবিয়োজিত থেকে যাবে, ফলে উভমুখী সাইন আমাকে ব্যবহার করতে হবে। সো আমরা তড়িৎ বিশ্লেষ্য, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এই তিনটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তড়িৎ বিশ্লেষ্য বলতে আয়নে বিশ্লেষিত হয়ে যাওয়া, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য বলতে যারা 100% বিয়োজিত হয়ে যায়, 100% ভেঙে যায়, ব্যাক করে না তারা। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যারা 100% ভেঙে যায় না, কিছু ভেঙে যায়, কিছু রয়ে যায়, ব্যাক করে তারা। ওকে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পর্ব 1 তড়িৎ বিশ্লেষ্য, এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার পর্ব 2তে যাব। আমাদের সম আয়ন প্রভাবের জন্য আরও একটা প্রি রিকোয়ারমেন্ট আছে, আরও একটা টপিক আমাদেরকে ভালো বুঝতে হবে, সেটি হচ্ছে লা-শাতিলীয় নীতি। সো আমরা এখন লা-শাতিলীয় নীতিটা ভালো করে বুঝে নিব। লা-শাতিলীয় নীতি আমাদের ক্লাস 9-10ও ছিল, বাট আমরা আসলে লা-শাতিলীয় নীতির মূল ব্যাপারটা না বুঝতে পারিনি। মূল ব্যাপারটা আজকে ক্লিয়ার করব তোমাদেরকে। সো দেখো লা-শাতিলীয় নীতি কি বলে। লা-শাতিলীয় নীতি, ঠিক আছে? ওকে, যেটাকে ইংলিশে বলা হয়, ওনা আসলে নামটা হচ্ছে এভাবেই লেখা হয়, যেটাকে আমরা আমাদের স্পেলিংয়ে লা-শাতীয় বলি, বাট এটা আমার কাছে মনে হয় যে লি চ্যাটেলিয়ার। ওকে, লি চ্যাটেলিয়ার, ওনার স্পেলিংটাই আসলে এমন, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, লা-শাতিলীয় প্রিন্সিপাল। ওকে, সো এটা আমাদেরকে কি বলছে? এটা আমাদেরকে বলছে কোন একটা উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়। এখন উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থাটা কি? একটা বিক্রিয়া ঠিক যেই হারে সামনে যাবে ঠিক সেই হারে পেছনে আসবে, সামনের হার এবং পেছনের হারটা সমান, তখন সেটাকে বলা হয় সাম্য অবস্থা। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে একটা উভমুখী বিক্রিয়া, ধরো ফর এক্সাম্পল সিলভার ক্লোরাইডের কথাই যদি বলি, অ্যাকোয়াস সলিউশন, তাহলে উভমুখী বিক্রিয়া সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন। তো আমার সিলভার ক্লোরাইড ভেঙে যাচ্ছে সিলভার আয়ন এবং ক্লোরিন আয়নে প্রতি সেকেন্ডে, আমি যদি বলি প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে আমার 1 মোল করে, 1 মোল পার লিটার করে করে, 1 মোল পার লিটার করে করে ভেঙে যাচ্ছে। তাহলে আমি যদি বলি আমার সামনের দিকে যাওয়ার রেটটা কেমন,
প্রতি সেকেন্ডে 1 মোল করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 1 মোল করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 1 মোল করে সামনের দিকে যাচ্ছে। সো সামনে যাওয়ার রেটটা কেমন? সামনে যাওয়ার রেট হচ্ছে 1 মোল পার লিটার, অর্থাৎ 1 মোলার করে যাচ্ছে। আবার সিলভার আয়ন এবং ক্লোরিন আয়নরা আবার যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড করছে, যেহেতু উভমুখী বিক্রিয়া। সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন যুক্ত হয়ে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, যে এই দিকে তীর চিহ্ন মানে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে এদিকে আসছে। তার মানে এই যে সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন যুক্ত হয়ে এদিকে আসছে, সেটাও কিন্তু প্রতি 1 সেকেন্ডে আমার 1 মোল পার লিটার করে হচ্ছে, অর্থাৎ 1 মোলার করে হচ্ছে। এটা এই যে দেখো, সে সামনের দিকে যাচ্ছে প্রতি সেকেন্ডে 1 মোল করে, সে পেছনে ব্যাক করছে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে, তাও কিন্তু প্রতি সেকেন্ডে 1 মোল করে। এই যে সামনের দিকে যাওয়া এবং পেছনে ফিরে আসা, 1 মোল করে যাচ্ছে, 1 মোল করে ফিরে আসছে, দুইটা রেট কিন্তু সেম। এই যে সামনে যাওয়ার রেট এবং পেছনে ফিরে আসার রেট, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত করে সামনে যাচ্ছে, প্রতি সেকেন্ডে কত করে পেছনে ফিরে আসছে, প্রতি সেকেন্ডে কত করে সামনে যাচ্ছে, প্রতি সেকেন্ডে কত করে পেছনে ফিরে আসছে, এই দুইটা যখন সমান হবে তখন আমার কাছে মনে হবে বিক্রিয়াটা মনে হয় স্থির হয়ে গেছে। কারণ আমি দেখতে পাচ্ছি সেম পরিমাণ সামনে, সেম পরিমাণ পেছনে, অর্থাৎ সেম পরিমাণ মানুষ সামনে গেল, সেম পরিমাণ মানুষ পেছনে আসলো। আমার কাছে তো মনে হবে যে আসলে সে স্থিরে আছে। অথবা আমার কথাই চিন্তা করো, আমি মানুষটাই সেম সময়ে সামনে গেলাম, সেম সময়ে পেছনে ফিরে আসলাম, আমি মানুষটার কাছে তোমার চোখে স্থির মনে হবে। সেম সামনে গেল, সেম পেছনে ফিরে আসলো, তোমার কাছে মনে হবে স্মরণ শূন্য, স্মরণটা শূন্য মনে হবে। তোমার কাছে মনে হবে পরিবর্তন শূন্য, তোমার কাছে মনে হবে পরিবর্তন হয়নি, পরিবর্তন না হওয়া মানে স্থির আছে। তোমার কাছে মনে হবে বিক্রিয়াটি স্থির আছে, বাট বিক্রিয়াটা কিন্তু গতিশীল, যাচ্ছে সামনে, পেছনে ফিরে আসছে, বাট তোমার কাছে মনে হবে বিক্রিয়াটি স্থির আছে, স্থিতিশীলতা। দিস ইজ কল সাম্য অবস্থা। সো যখন দুইটা রেট সমান হয়, যখন আমার সামনের রেট এবং পেছনের রেট সমান হয়, সেটাকে আমরা বলি সাম্য অবস্থা, যেটা আপাত দৃষ্টিতে স্থির মনে হয় কিন্তু স্থির না। তাহলে এই কথাটা মাথায় ঢুকাও, সাম্য অবস্থায় আপাত দৃষ্টিতে স্থির মনে হয় কিন্তু স্থির না। তোমার কাছে মনে হবে এটি স্থির আছে কিন্তু স্থির না। আচ্ছা, সো কাকে সাম্য অবস্থা বলবো? সামনে যাওয়ার রেট এবং পেছনে ফিরে আসার রেটটা যখন আমার সমান হয় তাকে সাম্য অবস্থা বলবো। সামনে যাওয়া এবং পেছনে ফিরে আসা, সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার রেটটা যখন সমান হবে তখন সেটাকে আমরা বলবো সাম্য অবস্থা। তো লাস্ট হাতেলিনিতে আমাদেরকে বলছে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থাতে আমরা যদি কোনো একটা নিয়ামকটা কি? নিয়ামক হচ্ছে 3টা জিনিসকে বলা হয়, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা। আমি আর